এক নিঝুম অন্ধকারের রাত। টিকিট, এই যে টিকিট দেখি, টিকিট টিকিট, এই যে টিকিট দেখি, টিকিট। পকেট থেকে টিকিটটা বের করে টিটির হাতে দিলাম। টিকিটটা দেখা মাত্রই টিটি ধমক দিয়ে উঠল। আরে কে মশাই আপনি? কেন, কি হয়েছে? কি হয়েছে বলুন তো? কি হয়েছে? বলি আপনি তো আজিমগঞ্জ টিকিট কেটেছেন, কিন্তু এই ট্রেন তো বল্লভপুর পর্যন্ত যাবে। কী যে করেন মশাই, কোথা থেকে যে আসে এসব কে জানে। টিটি গজ গজ করতে করতে চলে গেল। আসলে ভুলটা তো আমারই, কিন্তু এখন আর ভেবে কি উপায়? অগত্যা বল্লভপুরেই নেমে পড়তে হলো। আজিমগঞ্জ যাচ্ছি, আমার বাল্যকালের বন্ধু ভবানীর বাড়ি। ভবানী হলো পেশায় একজন রেলকর্মী। আগে চাকরির সূত্রে গুজরাটে থাকতো। এই বছর দুয়েক হলো আজিমগঞ্জে পোস্টিং হয়েছে। এই দেখুন, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি এখনো। আমি হলাম সুমিত হালদার। পেশায় আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই যে দাদা, কোথায় যাবেন? আমি অনেকটাই দূরে যাব, সেই আজিমগঞ্জ। ওরে বাপরে, আজিমগঞ্জ? সে তো অনেকটাই পথ। যেতে পারি, তবে আমার কিন্তু 200 টাকা ভাড়া লাগবে। রাজি হয়ে গেলাম, কারণ বল্লভপুর থেকে আজিমগঞ্জের দূরত্ব তাও 15-20 কিলোমিটার তো হবেই। ও দাদা, কি এত ভাবছেন? গেলে উঠুন, নয়তো। না, যাব। টোটোতে উঠে বসলাম। বল্লভপুর জায়গাটা জমজমাট হলেও শুনেছি আজিমগঞ্জ জায়গাটা খুব একটা ভালো নয়। টোটো যতই আজিমগঞ্জের দিকে এগোতে থাকলো, রাস্তাঘাট ততই শুনশান হয়ে এলো। তা দাদা, আজিমগঞ্জের কোথায় যাবেন? গাজনতলায় যাব। আমার মুখে গাজনতলা জায়গাটার নাম শুনে টোটোওয়ালার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। গাজনতলা? হ্যাঁ, কেন বলুন তো? না, শুনেছি গাজনতলা জায়গাটা বিশেষ ভালো নয়। কেন, কি ব্যাপার? না, আসলে ওখানে তো খুন হয়েছে শুনেছি। কি গো, তুমি কোথায়? পৌঁছে গেছো? না, এখনো পৌঁছাইনি, রাস্তায় আছি।
সে কি গো, এত রাত্রে? হ্যালো 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 সুস্মিতা। দূর, নেটওয়ার্কের প্রবলেম। নিন দাদা, নামুন, গাজনতলা চলে এসেছি। বাহ, পৌঁছে গেলাম। খুব বেশি তো সময় লাগলো না। কি বলছেন দাদা? ঘড়িতে একটু তাকিয়ে দেখুন। ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠলাম। দেখলাম 10:15 বাজে। টোটোওয়ালাকে ভাড়া মিটিয়ে বিদায় দিলাম। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা এগিয়ে গেলাম। গ্রাম্য এলাকা, শুনশান, নিস্তব্ধতায় মাখা। দু একটা দোকান পাশার চোখে পড়ল বটে, কিন্তু তাও বন্ধ হয়ে গেছে। একটা দোকানের ব্যানারের দিকে চোখ পড়ল। বিমলা মিষ্টান্ন ভাণ্ডার, গাজনতলা, আজিমগঞ্জ। যাক, গাজনতলায় এসে তো পড়লাম। এবার ভবানীকে বরং একটা ফোন করি। এই অজপাড়া গায়ের একটাই সমস্যা, ফোনে নেটওয়ার্ক কিছুতেই পাওয়া যায় না। ফোনটা পকেট থেকে বের করতেই দেখলাম নেটওয়ার্ক নেই। তবে এবার কি উপায়? ভবানীর বাড়ি তো এই প্রথম যাচ্ছি। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা পথ হেঁটে আসার পর একটা চায়ের দোকান চোখে পড়ল। টিনটিনে আলো জ্বলছে। দেখলাম একজন ভদ্রলোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর চায়ের দোকানদার চা বানাচ্ছে। এই যে শুনছেন? লোকটা উঠে দাঁড়ালো। বলছি, এখানে ভবানী চৌধুরী বলে একজন রেলকর্মী পোস্টিং হয়ে এসেছে এই গাজনতলাতেই। দয়া করে অ্যাড্রেসটা। আমার কথা শেষ হবার আগেই লোকটা ঘুরে তাকালো। এবার কিছুটা হেঁটে এগিয়ে আসলো আমার দিকে। ভালো করে লোকটার মুখের দিকে তাকাতেই চমকে উঠলাম। এ কি ভবানী তুই? আর তোর চোখ মুখের এই হাল কেন? কি হয়েছে তোর? সুমিত, আমার তোকে অনেক কথা বলার আছে, চল আমার সাথে। এই বলে ভবানী আমার হাতটা ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে এলো এক পুরনো বাড়ির সামনে। গেট ঠেলে ভেতরে ঢুকলাম। বাড়িটা বেশ পুরনো। মনে হয় ওর অফিস থেকেই এই বাড়িটিতে ওকে থাকতে দিয়েছে। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল করলাম ভবানী আশেপাশে কোথাও নেই। ভাবলাম ও বোধহয় বাড়ির ভেতরে চলে গেছে। আমিও বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে ঢুকেই বেশ অবাক হলাম। বাড়ির ভেতরটায় যেন আস্ত ধুলোর পাহাড় জমেছে। দেখে তো মনে হচ্ছে অনেক দিন এই বাড়ি ঝাড়পোছ করা হয়নি। কিন্তু কিন্তু ভবানী হুট করে কোথায় চলে গেল? ভবানী, এই ভবানী, কিরে তুই গেলি কোথায়? হঠাৎ করে জোর দমকা হাওয়া বয়ে গেল। হাওয়ার গতিবেগ
ক্রমশ বাড়তেই লাগলো। জানালার কপাটগুলো বাড়ি খেতে লাগলো। তক্ষুনি হঠাৎ দেওয়াল থেকে একটা ফটো ফ্রেম মাটিতে আছড়ে পড়ল। কাছে গিয়ে ফটো ফ্রেমের দিকে তাকাতেই চমকে উঠলাম। এ তো ভবানীর ছবি। হ্যাঁ, এটা ওনারই ছবি। কিন্তু ভবানী কোথায় গেল? ও আমাকে এখানে নিয়ে এসে নিজে কোথায় ভ্যানিশ হয়ে গেল? কিন্তু উনি যে আর বেঁচে নেই। কথাটা শুনেই চমকে উঠলাম। এসব কি যাতা বলছেন আপনি? ও তো একটু আগেই আমাকে এখানে নিয়ে এলো। হ্যাঁ, উনি এর আগেও আপনার মতোই ওনার এক প্রিয়জনকে এ বাড়িতে নিয়ে এসেছিলেন। কে কে তিনি? ওনার স্ত্রী। ভবানী বিয়ে করেছে? আমি তো কিছু জানি না। শুনুন শুনুন তবে, বছর দুয়েক আগে উনি যখন পোস্টিং হয়ে এখানে এসেছিলেন, তখন উনি ওনার স্ত্রীকেও সাথে করে নিয়ে এসেছিলেন। ওনাদের সাংসারিক জীবন বেশ ভালোই চলছিল। এই শোনো, তুমি অফিসে বেরোচ্ছ? হ্যাঁ, কেন? আজ আসবার পথে আমার কসমেটিক্সগুলো নিয়ে এসো তো। তোমার কাশিটা ইদানিং খুব বেড়েছে। আমি আজই তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, সে হবেক্ষণ। দেখুন তো ডাক্তারবাবু ভালো করে, ওর কাশিটা দিন দিন বেড়েই চলেছে। ওনাকে এই পরীক্ষাটা করাতে হবে, বুঝলেন? আচ্ছা ডাক্তারবাবু। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা ভবানীবাবু বাড়ি ফিরলেন একরাশ হতাশা নিয়ে। কি গো, তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? আর তোমার হাতে ওটা কি দেখি? রিপোর্টটা দেখার পরই কি 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 ছিল কি ছিল রিপোর্টে? ওনার লাংস ক্যান্সার হয়েছে। ডাক্তার সময়ও দিয়ে দিয়েছিলেন। এটা শোনার পরই হঠাৎ একদিন ওনার স্ত্রী কাউকে কিছু না বলে একটা চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যায়, আর ফিরে আসেনি কখনো। ধীরে ধীরে ভবানীবাবুর শরীর আরও খারাপ হতে লাগলো। তারপরেই হঠাৎ একদিন সকালে আর উনি চোখ খুললেন না। ওনার অফিসের কিছু সহকর্মীরা মিলেই ওনার শ্রাদ্ধ শান্তি করেন। শেষ সময়টা একাকী জীবন কাটিয়েছিলেন ভবানীবাবু। বেঁচে থাকতে অনেকবার ওনার স্ত্রীকে খোঁজার চেষ্টাও করেছিলেন তিনি, কিন্তু কোনো খোঁজ পাননি। উনি মারা যাওয়ার মাস তিনেক বাদে ওনার স্ত্রী এখানে এসেছিলেন ওনার ব্যাংক ব্যালেন্স বুঝে নিতে। দোকানদারের মুখে সব কথা শুনে চোখের জল আর আটকে রাখতে পারলাম না। সবই তো শুনলেন আপনি, আর এখানে থেকে কি করবেন? যান, ফিরে যান, ফিরে যান, ফিরে যান এখান থেকে। বিষণ্ণ মনে বাড়িটার গেটের সামনে এসে দাঁড়ালাম। পেছনে তাকিয়ে আরো একবার দেখলাম বাড়িটাকে। একরাশ নিস্তব্ধতার মাঝে ভেসে উঠল ভবানীর মুখটা। ভালো থাকিস বন্ধু, ভালো থাকিস।